এখন 100 জনের মধ্যে ধরেন 100 জনেই যেটা বলবে এটা মানেই গণতন্ত্র, এরকম গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই। এবং আমেরিকার এইজন্য আমি বলছি, না না এইজন্য আমি বলছি আমেরিকার বাংলাদেশে যেখানে 70% মানুষ ভোট দিয়েছে এটাই গণতন্ত্র। যাদের ভোটার না তারা ভোটার না, ভাই যারা ভোটার না তারা ঠিক করবে যে কোন দল নির্বাচনে থাকবে আর থাকবে না। হাউ ফানি। এবং তারা এই আলী রিয়াদ সাহেব মানে আপনার কাছ থেকে গণতন্ত্র আলী রিয়াদ সাহেব কে? আমি আপনারা বলতেছি এই আলী রিয়াদ সাহেব কে? এই আলী রিয়াদ সাহেব কে? যেমনটি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে। তবে কি জুলাই সনদ এক ধরনের রাজনীতিকরণ চলছে? এটা তো ওনার বক্তব্যের মাধ্যমেই আমরা বুঝতে পারছি। আমরা আগেই বলেছি যে আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার রক্ষা কবচ হচ্ছে আমাদের এই জুলাই সনদ বা গণভোট। এই জুলাই সনদ এবং গণভোটকে আপনি যদি রেটিফাই না করেন, এটাকে যদি আপনি বাস্তবায়ন না করেন, তাহলে বাংলাদেশ ভবিষ্যতে একটা মারাত্মক রকমের গোলক ধাঁধায় পড়ে যাবে, যেটা আলামত ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরেন এখানে তারা মানে বিশেষ করে সরকারি দল বেশ কিছু আপনার আসলে জনগণের চোখে ধুলা দিয়ে ধরেন যে তাদের মতো করে জনগণকে বোঝানোর যে একটা পায় তারা এটা ইতিমধ্যে শুরু করেছে। যেমন তাদের মধ্যে থেকে একটা বক্তব্য আসছে যে যেহেতু গণভোটটা হয়ে গেছে, সুতরাং গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স এটার আর এর মুহূর্তে কোনো প্রয়োজন নেই, এটার কার্যকারিতারও কোনো দরকার নেই, মানে এটা তো হয়ে গেছে। তাদের বক্তব্য হচ্ছে এটা। আমরা তাদেরকে এই প্রশ্নটা একই সাথে করতে চাই যে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে বা অধ্যাদেশের মধ্য দিয়ে গণভোটটা এসেছে, একই অধ্যাদেশ একই আইনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনটা কিন্তু আসছে। ধরেন ওই আইন অনুযায়ী গণভোট হলো, জাতীয় নির্বাচন হলো। আসলে এর পরের স্টেজটা কি? পরের স্টেজ হচ্ছে যেমন আপনি জাতীয় নির্বাচন করছেন, আপনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার মানে আপনি সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করলেন, শপথ নিলেন, এখন আপনি পার্লামেন্টের অধিবেশন ডেকে পার্লামেন্টে ডিবেট করছেন। তো একই সাথে একই আইনটা কিন্তু ওই গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য। মানে গণভোট হয়ে গেছে, দ্যাট মিনস ওই আইনের বাস্তবায়ন আর প্রয়োজন নেই, ওটাকে রেটিফাই করতে হবে না। এটা একটা ভোগাস তথ্য। মানে আপনি জনগণকে কি বুঝাতে চান? আপনি যখন জনগণের সামনে এই বিষয়টা ক্লিয়ার করবেন যে হ্যাঁ ইয়েস আমি গণভোটের পক্ষে, মানে আমি এই গণভোটটাকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনাকে এই গণভোটের যে পরের স্টেজ, গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন করবে, একই তো কথা। জুলাই সনদ মানে গণভোট, গণভোট মানে জুলাই সনদ, দুটা একটার আরেকটার পরিপূরক। তো আপনি যখন গণভোটটাকে মেনে নিচ্ছেন, তার মানে গণভোটের পরের স্টেজটা কি? পরের স্টেজ যেহেতু গণভোট জয়যুক্ত হয়েছে, তার মানে আপনার এই গণভোটে যারা এমপি নির্বাচিত হয়েছেন বা আপনার এই গণভোটে যারা জয়যুক্ত হয়েছেন, আপনাদেরকে শপথ নিতে হবে। শপথ নিয়ে এই গণভোটের যে পার্লামেন্ট অর্থাৎ সংবিধান সংস্কার সভা, এই সভার আপনার অধিবেশন ডাকতে হবে। অধিবেশন ডেকে যে সকল বিষয়ে সংস্কারের ইতিমধ্যে আমরা ধরেন যে চূড়ান্ত পর্যায়ে আসছি, জুলাই সনদে যেগুলো ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এগুলোকে রাটিফাই করতে হবে। সরকারের তরফ থেকে তো আইনি প্রক্রিয়া একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওভাবে পারবে না। এই যে তারা বলছে, দেখেন প্রথমে আমাদের কথা ছিল কি সংস্কার, এখন কিন্তু বিএনপি গভর্নমেন্ট সরকার ফর্ম করে তারা কিন্তু সংস্কার শব্দটার মধ্যে আর নাই, তারা এখন সংশোধনীতে চলে গেছে। আমি আজকের এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপি যে তার নির্বাচনী ইস্তেহার দিয়েছে, এই ইস্তেহার বা ম্যানিফেস্টো আপনার তাদের এই সংশোধনী দিয়ে তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ এই ম্যানিফেস্টোতে এমন কিছু আপনার সাংবিধানিক বিষয় রয়েছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে গেলেই তাদেরকে ওই সংস্কারে যেতে হবে, মানে সংবিধান সংস্কার সভায় যেতে হবে। এটা আমাদের এই জেনারেল অ্যাসেম্বলি দিয়ে বা সাধারণ পার্লামেন্টের মধ্য দিয়ে আমরা ওগুলো রেটিফাই করতে পারবো না, বাস্তবায়ন করতে পারবো না। মাহবুব আজিজ, একটা বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। এপ্রিল মাসে বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার, এর জন্য খরচ হবে 30 থেকে 35 হাজার কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা যদি আমরা দেখছি যে অর্থনীতিতে এক ধরনের টানাপোড়েন চলছে। এই বাস্তবতায় আসলে এ ধরনের সিদ্ধান্ত উচ্চভিলাষী হতে যাচ্ছে কিনা? দেখুন, এই ঘটনাগুলো তো আসলে পূর্বের নানান রকম সিদ্ধান্তের ধারাবাহিকতা। ভাই যেমনটি বলেন মায়ের বুক খালি করেছে, তারপরেও প্রেমিকার মতো করে আওয়ামী লীগের কথা বলছি। তো মায়ের বুক খালি হয়েছে 2000, আপনারা বলছেন 30 লক্ষ যে নিহত হলো, যারা এই জন্য দায়ী সে জামাতে ইসলাম যখন প্রধান বিরোধী দল হলো তখন আপনাদের চোখে পড়ে না? আমি একটিও কথা বলিনি আপনার সঙ্গে, আপনি শুনেন, কথা শুনেন। চালনি বলে সুই তোর পেছনে ফুটো, এবং এই যে বিষয়গুলা কে কাকে বললো না বললো, আপনি কি করেছেন সেটা দেখেন না, আমি কি করেছি সেটা দেখি না, আমার বিবেকটা কোথায়? এবং ওই জায়গাতে আপনি যখন জামাতকে আপনি পাস করে দিবেন তখন আপনার কোনো সমস্যা হয় না, আপনার আওয়ামী লীগের ব্যাপারে সমস্যা হয়। আবার আওয়ামী লীগের সময় বিএনপিকে আপনি নির্বাচনে আসতে দিবেন না, আবার বিএনপির সময় আওয়ামী লীগকে আসতে দিবেন না। এই তো আমাদের প্রতিহিংসার রাজনীতি। এইটার কথাই আমরা বলছি অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা। এটা আপনাকে সবাইকেই নিয়ে কাজ করতে হবে। এবং আপনি দেখুন এখানে অন্তর্বর্তীকালীন সরকার করলোটা কি? একটা কথা আছে না, কুজোর আবার চিত হয়ে ঘুমানোর শখ।
আপনার দেশে নাই গণতন্ত্র, বাক স্বাধীনতা, আপনি সংস্কার করে আপনার বদিউল আলম মজুমদারের সুজনকে 2.5 কোটি টাকা দিয়েছেন। আপনি বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। কেন? হ্যাঁ ভোটের জন্য। আপনি স্বয়ং সরকার হ্যাঁ ভোটের পক্ষে, সবগুলো রাজনৈতিক দল আপনারা জাতীয় ঐক্যমতরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে গণভোট করার আপনার দরকার কি ছিল? এই গণভোটের 3 কোটি ভোট কোথা থেকে আসলো? না ভোট, এগুলো কারা? তার মানে আপনি যদি হ্যাঁ হ্যাঁ করতে থাকেন তাহলে এই 3 কোটি লোক কই? এই 3 কোটি লোককে আপনি পানিতে দিয়ে দেন। তাহলে একটা দেশের সংবিধান আপনারা পাল্টে ফেলবেন, সেখানে ধর্মনিরপেক্ষতা আপনারা উঠিয়ে দিচ্ছেন। 3 কোটি লোকের কথা আপনারা শুনবেন না নাকি? সেটাও ফ্যাসিবাদের দোষর সবাই। তো ফ্যাসিবাদী যদি হয়ে যায়, আজকে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল, অত বড় জেলখানা কই পাবেন ভাই? 14 বছর করে জেল করতে হলে 3 কোটি লোককে যদি আপনি জেলে দেন, আপনি তো জেলখানাই হয়ে যাবে পুরো দেশটা। কাজেই দেখুন, আপনারা যখন কথা বলেন আপনার হাতে যুক্তি কতখানি থাকে। আপনি যখন বলছেন বাক স্বাধীনতার কথা, আপনি কথা বললে বলছেন আপনি ফ্যাসিবাদের দোষর, আপনার প্রেমিকা। তাহলে আপনি কোন বাক স্বাধীনতার কথা আপনারা বলেন? আপনার ট্যাগের রাজনীতি করেন, আপনার বিরুদ্ধে গেলে সেটা ফ্যাসিস্ট হয়ে যায়, আবার আপনার পক্ষে গেলে সেটা খুব গণতন্ত্রের কথা হয়। আপনি নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনে সকলে অংশগ্রহণ করবে। সরকার কি কারণে এই সুনির্দিষ্ট একটা বিভাজন তৈরি করলো রাজনৈতিক ক্ষেত্রে? সে তো আওয়ামী লীগও না, সে তো বিএনপিও না, সে তো জামাতও না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আপনি দেখেন সহযোগী ছিল, তারা কি কারণে হ্যাঁ ভোটের জন্য কোটি কোটি টাকা পেল আপনি বলুন? আজকে তো এই সমস্ত সামনে আসছে। ফারুক হাসান, ধন্যবাদ আপনাকে। গণভোটের পক্ষে ধরেন যে সরকার যেটা করেছে, আমি মনে করি সরকার সঠিক কাজটি করেছে। কারণ আজকে দেখেন এই সরকার যে ফরম্যাটে, যে মাধ্যম দিয়ে বা যে কায়দায় আসছে, সুতরাং এই সরকারের যে ভ্যালিড লিগালিটি বা আইনগতভাবে যদি আমরা চিন্তা করি, আইনগত যে বৈধতা, এই বৈধতার ফাউন্ডেশনটা হচ্ছে কিন্তু এই গণভোট। সুতরাং এই গণভোট যদি না হইতো বা এই গণভোট যদি না হয়, তাহলে এই সরকার ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি হবে। আর এই সরকার যদি ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি হয়, তাহলে এই সরকার অনুসৃত যতগুলো সিদ্ধান্ত বিগত সময় তারা নিয়েছে, বিশেষ করে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাও প্রশ্নের মুখে পড়বে এবং ভবিষ্যতে যে কেউ এটাকে আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারে। তো সুতরাং এই চ্যালেঞ্জের জায়গা তো আমরা রাখবো না, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে আসছে। সুতরাং জনগণের এটা এই সরকারের দায়িত্ব ভাই গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করা। সুতরাং 3 কোটি মানুষ যে না ভোট দিয়েছে, মাহবুব আজিজ যেমনটি বলছিল, তারা আসলে কারা? তারা কারা? যারা ধরেন যে গণভোট চাই নাই, যারা মনে করছে জুলাই সনদ আমরা এই মুহূর্তে বাস্তবায়ন চাই না। সবাই যে জুলাই সনদের পক্ষে তা তো না। বাংলাদেশের 18 কোটি জনগণ, তার মধ্যে বোধহয় সম্ভবত 13 কোটি ভোটার। 13 কোটি ভোটারই কি আপনার গণভোটের পক্ষে থাকবে? অবশ্যই না। এবং সেই কারণে সংবিধান সংস্কারের মতো একটা জায়গায় এই যে আপনার 3 কোটি লোক যারা না ভোট দিয়েছে এবং 6 কোটি লোকরা ভোটে অনুপস্থিত ছিল, এই সব মিলে 9 কোটি লোকের মতামতকে উপেক্ষা করে এই গণভোটের রায়কে হ্যাঁ বলার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। এটা সেই অন্তর্বর্তীকালীন সরকার যারা সাম্প্রদায়িক শক্তিকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, যারা নিজস্ব এজেন্ডা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারাই এই বোয়িং কেনাচ্ছে আমাদের জোর করে। আলু পটলও কেনাবে তারা আমরা কোথার থেকে তেল আনবো না আনবো সেটাও। তারা যে ভারতের কাছে দেশ বিক্রির কথা বলেছে, জুজু দেখিয়েছে, তারা আসলে দেশটা কার কাছে বিক্রি করেছে। এবং এই যে দেশ বিক্রির যুগে এখন বিএনপি কে মানুষ কেন ভোট দিয়েছে? বিএনপি কে ভোট দিয়েছে এই ধরনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা ভোট দিয়েছে এবং মানুষ 2 হাতে ভোট দিয়েছে বিএনপি কে। এবং বিএনপি তার নোট অফ ডিসেন্ট সহ এই যে সংবিধান সংস্কারের দিকেই তারা যাচ্ছে। এবং আমরা মনে করি আমি একবার 2 লাইনে শেষ করি। মানে মাহবুব আজিজ ভাই সাংবাদিক মানুষ, উনি তো সবকিছু জানেন। ডেমোক্রেসি মানেটা কি আসলে? গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। মানে সংখ্যাগরিষ্ঠ জনগণ, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাতে মত দিবে এটাই বিজয়ী। এখন 100 জনের মধ্যে ধরেন 100 জনেই যেটা বলবে এটা মানেই গণতন্ত্র, এরকম গণতন্ত্র পৃথিবীর কোথাও নাই। এবং আমেরিকার এইজন্য আমি বলছি যে বাংলাদেশে যেখানে 70% মানুষ ভোট দিয়েছে এটাই গণতন্ত্র। যাদের ভোটার না তারা ভোটার না, ভাই যারা ভোটার না তারা ঠিক করবে যে কোন দল নির্বাচনে থাকবে আর থাকবে না। হাউ ফানি। এবং তারা এই আলী রিয়াদ সাহেব কে? আপনার কাছ থেকে গণতন্ত্র, আলী রিয়াদ সাহেব কে? আমি আপনার বলতেছি এই আলী রিয়াদ সাহেব কে? এই আলী রিয়াদ সাহেব কে? সেটা নিয়ে তো প্রশ্ন করছি। আমি আপনাকে তো চিনি না। আমি আলী রিয়াদ সাহেব এবং ডক্টর ইউনূস কে, তারা কাদের এজেন্ডা এখানে পরিষ্কার করে গেল? এবং এই ডক্টর ইউনূস আমাদের মুক্তিযুদ্ধকে বুঝিয়ে দিয়ে জনগণের সামনে জনগণ বলেই তো 3 কোটি আপনি বলতেন। এবং সরকার 3 কোটি কেন বিজয়ী হলো না ভাই? স্বয়ং 3 কোটি কেন বিজয়ী হলো না আপনার? শুনেন, সরকার স্বয়ং হ্যাঁ ভোটের পক্ষে দালালি করবার পরও 3 কোটি লোক আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে মাহবুব আজিজ, ধন্যবাদ জানাচ্ছি। যখন পার্টিজান হয়ে যায় এই ভোট হয়। গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে